This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মি। রাজ্যের ছবিটা একটু একটু করে পাল্টে যাচ্ছে, বিশেষ করে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিশেষ করে কোনো অস্ত্রের শান দেওয়ার কাজ শুরু করেছে। হ্যাঁ, প্রত্যেকটা খবর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো, তবে হটস্পটে আজকের ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। হটস্পটে আজকে তিনটে ইস্যুর মধ্যে সবার প্রথম ইস্যু কোনটা? তৃণমূলকে মারছে তৃণমূলই। মালদা, ভাঙড়, সাঁইথিয়ায় একের পর এক ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী খুন হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূলেরই লোককে। এটা কেন হচ্ছে? বিরোধীরা স্বাভাবিকভাবে এই অস্ত্রের শান দিচ্ছেন, কি বলছেন তারা শোনাবো। দ্বিতীয় ইস্যুকে, দ্বিতীয় টপিক, প্রাণ কাড়লো হতশ্রী পথ। এতদিন হতশ্রী পথের চেহারা দেখাচ্ছিলাম যে কিভাবে অসুস্থ মানুষকে কখনো দোলায় কখনো ঢুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর জানেন তো, মাত্র ক্লাস 10-এর একটা বাচ্চা মেয়ের মৃত্যু হলো ঠিক রাস্তার এই খারাপ অবস্থার জন্য। এবং কার কেন্দ্রে? মানস ভূঁইয়ার জায়গায়। মানস ভূঁইয়া তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। তৃতীয় টপিক, 26-এর বঙ্গযুদ্ধে অস্ত্র বাঙালিয়ানা। হ্যাঁ, এই রাজ্যের বাইরে বাঙালিদের এবং বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এবার সেই অস্ত্রেই শান দিয়ে তৃণমূল নেতৃত্ব পথে নামতে চলেছে, তৃণমূল সুপ্রিমো নেতৃত্বে। সেই কর্মসূচিও আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার আগে আমাদের ওই যে বললাম না, গোষ্ঠী সংঘর্ষ বা রাজ্যের শাসক দলের অন্দরে কোন্দল বারবার দেখা যাচ্ছে। ভাঙড়ের ঘটনার দিকে যদি সবার প্রথমে নজর রাখি, রাজ্জাক খান খুনের ঘটনায় তৃণমূলেরই এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তাকে গ্রেপ্তারের পর শওকত মোল্লা তিনি বলছেন না, তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না, আইএসএফ এর মদতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। যদিও আইএসএফ স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়ছে না। কি হলো ভাঙড়ে আজ দেখুন। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে দুদিন পর ব্রেক থ্রু পুলিশের। গ্রেফতার এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মুফাজ্জল মোল্লা, ভাড়াটে খুঁড়ি লাগিয়ে হত্যা। চকমরিচা এলাকায় রাজ্জাকের পাশের বুথের সভাপতি ধৃত মুফাজ্জল, একই সঙ্গে দলের ভাঙড় বিধানসভা কমিটির সদস্য। খুনের পরেও ঘটনাস্থলে বিধায়ক শওকত মোল্লার পেছনে দেখা গিয়েছিল এই মুফাজ্জলকে। যদিও এই নিয়ে দায় ঝেড়ে মুফাজ্জল দলের পদাধিকারী নন বলে দাবি করেছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মুফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি পার্টি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী? আগে গোড়াই টিএমসি করে। তার ঘনিষ্ঠ রাজ্জাক খান খুনের পরই আইএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন শওকত মোল্লা। যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়ক প্রথম থেকেই শাসক কোন্দলেই খুন বলে দাবি করেছেন। তৃণমূল নেতা মুফাজ্জল গ্রেপ্তার হতেই সুর চড়িয়েছেন নওশাদ সিদ্দিকী। মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে। হয়তো এই মানসিকতা নেই, আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে। উত্তর কাশীপুর থানার সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই খুনের তদন্ত করছে। মুফাজ্জলকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছিলেন লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা। শেষমেশ হত্যাকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পেয়ে মুফাজ্জলকে গ্রেফতার করা হয়। রাজ্জাক খান খুনের পরই অন্যদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মুফাজ্জল। কিন্তু কিভাবে পৌঁছেছিলেন, একাধিক অসঙ্গতি উঠে আসে এ জবাবে। প্রথমে দাবি করেন তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে পৌঁছন, পরে দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছন। মুফাজ্জলের কল রেকর্ডে খুনের সময়ের আগে ও পরে সন্দেহজনক ফোন কলের হদিশ পাওয়া গিয়েছে। এই পার্টি অফিসে এসে সে যখন নিজেদের মধ্যে বৈঠক করে সেখানে উপস্থিত ছিল মুফাজ্জল মোল্লা। আর এইখানেই পুলিশ তদন্ত করতে গিয়ে এই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করে। পুলিশ সূত্রে খবর দেখতে পায় যে যখন এখান থেকে রাজ্জাক খান বেরোচ্ছে তার আগেই বেরিয়ে যাচ্ছে মুফাজ্জল। সেখানে নিহত রাজ্জাক খানও ছিলেন। বিজয়গঞ্জ বাজারের পার্টি অফিস থেকে বেরিয়ে এক নির্মাণ ব্যবসায়ীর খোঁজ করেন। ব্যবসায়ীকে না পেয়ে মোটর বাইক নিয়ে ভাঙড় থানার সামনে যান রাজ্জাক। এই পার্টি অফিস থেকে যখন বেরোবে তার ঠিক 10 মিনিট আগেই মুফাজ্জল সে বেরিয়ে যায়, পৌঁছে যায় বিজয়গঞ্জ বাজারে। স্বাভাবিকভাবেই তার এটা পূর্ব পরিকল্পনা ছিল, আর প্রতি মুহূর্তে রাজ্জাককে নজরে রাখছিল অভিযুক্ত মুফাজ্জল মোল্লা।
তিনি থানা থেকে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওই এলাকা ছাড়েন মোফাজ্জল। যখন রেজ্জাক ভাঙড় পার্টি অফিস থেকে এই রাস্তা ধরে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছে, তখন মোফাজ্জল বিজয়গঞ্জ বাজারে ফোনে দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছে। যখন বাইক এসে এখানে থামে রেজ্জাকের, তখনই ঠিক তার উল্টো দিকে একেবারে ঘন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় তাকে গুলি করে। আর রেজ্জাক যখন মাটিতে লুটিয়ে যায়, তখনই এই রাস্তা ধরে একেবারে গ্রামের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভাড়াটে খুনি দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতাকে খুন। ক্যানিং এলাকার দুষ্কৃতীদের এই হত্যাকাণ্ডে যোগ থাকতে পারে বলে অনুমান। তাদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সত্যজিৎ মণ্ডল, সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ রাজ্যে 3 দিনে 3 তৃণমূল নেতা খুন হলো, আর প্রত্যেকটা ঘটনায় শাসক দলের নেতা কর্মীরাই জড়িয়ে রয়েছেন। এবার সাঁইথিয়ার দিকে আপনাদের নজর রাখি, কারণ সাঁইথিয়াতেও বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, এরকমই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। নিহত লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। গভীর রাতে গ্রামেই রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ছেলেকে গুলি করে খুনের অভিযোগ করছেন তার বাবা। নিহতের স্ত্রীর অভিযোগ যে এর আগেও একাধিকবার অঞ্চল সভাপতি পদ ছাড়তে তার স্বামীর উপর চাপ দেওয়া হচ্ছিল। বাড়ির দরজায় চিরকুট ছেটে হুমকিও দেওয়া হয়েছিল। খুনের নেপথ্যে কে বা কারা, তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, 2 মহিলা সহ 3 জনকে আটক করা হয়েছে। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না, ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছেও দু একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গিয়েছিল। চিরকুট দিত দরজা চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে পার্টির তোকে খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে নিয়ে। ও কি অপরাধ করছে? তার কোলে একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। অর্থাৎ তৃণমূলের অন্দরে কোন্দল কোথাও একটা রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলছে। বিজেপিরা স্বাভাবিকভাবেই সমালোচনা করছে। তাহলে 26-এর আগে তৃণমূলের কি স্ট্র্যাটেজি, তৃণমূলের কি অস্ত্র হতে চলেছে? 26-এর বঙ্গযুদ্ধে কোথাও অস্ত্র হতে চলেছে বাঙালিয়ানা, এই কথা কেন বলছি? তাহলে কয়েকটা আপনাদের কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরি। তৃণমূলের কর্মসূচি কি? কারণ 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামতে চলেছেন, এবং তার আগেই কিন্তু 16ই জুলাই তিনি পথে নামবেন। বাঙালি আবেগে শান্ত তৃণমূলের 16ই জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। দুপুর 1টা থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল রয়েছে। দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল রয়েছে 16ই জুলাই, এবং এই মিছিলে সামিল থাকছেন হাওড়া, কলকাতা, সল্টলেক, দমদম এবং ভাঙড়ের নেতৃত্ব। এছাড়াও দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি থাকছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে বাঙালি আনা এই আবেগ বাইরে, এই রাজ্যের বাইরে বাংলায় কথা বললে এবং বাঙালি পরিচয় দেখলে যেভাবে হেনস্থা করা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে, সেই কারণে এই বাঙালিয়ানাকে অস্ত্র করতে চলেছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়।
একই দিনে 16ই জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়, অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে, সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে আপনারা জানেন। সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ শামিল হবে। তাহলে এটা তো রাজ্যের শাসক দলের অস্ত্র, শাসক দলের স্ট্র্যাটেজি। তাহলে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির কি স্ট্র্যাটেজি হতে চলেছে? যাও এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে বিহার ভোটের পর বাংলায় ঘাঁটি গাড়তে চলেছেন অমিত শাহ। বাংলায় ক্যাম্প করে ভোটে নামছেন মোদির সৈনিক। বাড়ি ভাড়া করে বাংলায় প্রচারের কাজে থাকবেন অমিত শাহ, এরকমই বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বারবার বাংলাকে পাখির চোখ করেছেন অমিত শাহ। সূত্রে খবর রণকৌশল থেকে রূপায়ণ একেবারে সব সময় বাংলাতেই থাকতে চলেছেন অমিত শাহ এবং তিনি গোটা বিষয়টি নজরদারি করবেন। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, একটা ছবি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, রাজনীতির খবর তো দেখাচ্ছি, কিন্তু রাজনীতির কারণ কি ভোট, আর সেই ভোট দিয়ে আমরা একজন মানুষকে মন্ত্রী বা বিধায়ক করে পাঠাই। কারণ কি আমাদের সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমি একজনকার জায়গার ছবি দেখাবো, সবংয়ের দীর্ঘদিনের বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া, তিনি আবার রাজ্যের মন্ত্রীও। তার বিধানসভার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন, দোলায় করে নিয়ে যাচ্ছেন। ভাবছেন এ আবার নতুন কি? রোজই তো রাজ্যে এরকম ছবি দেখা যাচ্ছে, নতুনত্বটা কোথায় রয়েছে শুনবেন। এই খারাপ রাস্তার জন্য 10ম শ্রেণীর এই ছাত্রীর এবার মৃত্যু হলো। এই খারাপ রাস্তার জন্য 10ম শ্রেণীর এই ছাত্রীর মৃত্যু হয়েছে। দক্ষিণ বসন্তপুরে 10 মিনিটের রাস্তা যেতে সময় লেগেছে 1.5 ঘন্টা। এলাকার মানুষ কি বলছেন? বলছেন সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গেলে ওই নাবালিকাকে বাঁচানোর যেত, তবে রাস্তার অবস্থা এতটাই খারাপ অ্যাম্বুলেন্স ঢোকেনি, তাই দোলায় করে তারা নিয়ে গিয়েছেন, কিন্তু অবশেষে ওই বাচ্চা মেয়েটিকে বাঁচাতে পারলেন না তারা। ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত, এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ঠিক মতো, গাড়িও চলছে না, রাস্তাও খারাপ, এদিকে ভেতর রাস্তা হচ্ছে না, কাদা, ওকে দলাই করে আনতে হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হচ্ছে, যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাচ্ছি। রাজ্যের মুর্শিদাবাদ থেকে পশ্চিম মেদিনীপুর কখনো ডুলি কখনো ঝুড়ি করে আমরা অসুস্থ মানুষকে নিয়ে যেতে দেখেছি খারাপ রাস্তার কারণে, কিন্তু এভাবে একটা বাচ্চা মেয়ের মৃত্যু হবে? শাসক দলের নেতা বলছেন ছোট কিছু দেখিয়েছেন, স্বাভাবিকভাবে সমালোচনা করেছে রাজ্যের বিরোধীরা। শুনুন স্থানীয় তৃণমূল নেতা এবং বিজেপি নেতা তাঁরা কি বলছেন। পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন, এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। যে দিল্লি সরকার 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে যেমন MGNRG-এর টাকা বন্ধ করেছে, তেমনি আমাদের রাজ্যের যে প্রাপ্য, যে GSTর প্রাপ্য টাকা, সেই টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মনে হয় যেটুকু আপনারা খবর করতে চাইছেন সে খবর করার মতো জায়গা আপনাদের থাকতো না। বিজেপি নেতার বক্তব্য শুনবো। দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। যেখানে মন্ত্রী মানস ভূঁইয়ার বাড়িতে চওড়া পিচের রাস্তা, সেখানে তার নিজের কনভয় ঢুকার রাস্তা আছে, তার ট্রাক ঢুকার রাস্তা আছে নিজের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু একজন জনগণ যারা তাকে নির্বাচিত করেছে, যারা তাকে মন্ত্রী বানিয়েছে, তাদেরকে হাসপাতালে যাওয়ার জন্য বাঁশের মাচায় করে, বাঁশের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এবং প্রাণ হারাতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। দেখুন, রাজনীতি বন্ধ হচ্ছে না, কি আশ্চর্য না। স্থানীয় তৃণমূল নেতা এবং বিজেপি নেতার বক্তব্য শোনালাম, কিন্তু যার বিধানসভার মধ্যে পড়ছে সবংয়ে, যিনি আবার সেচ মন্ত্রী, মানস ভূঁইয়া কি বলেছেন এই ঘটনায় শুনুন একবার। ওই মেয়েটি কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে একটি ছেলের সঙ্গে, তা সেই নিয়ে মানসিক দ্বন্দ্বে মেয়েটি নাকি ফাঁসি নেয়। একটা রটনা হচ্ছে ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে, এই দোলা টোলা কিছুই না। এই অঞ্চলে 96টা রাস্তা গ্রাম পঞ্চায়েত করেছে, পঞ্চায়েত সমিতি করেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এত উন্নয়ন হয়েছে এই ভেমুয়া অঞ্চলে, সবচাইতে বেশি রাস্তা, অথচ এক শ্রেণীর মানুষ রটিয়ে দিলেন রাস্তা নেই, এই জন্যই মৃত্যু হয়েছে।
মন্ত্রী এটা কি বললেন? মানে কারোর কি বাঁচার কোনো অধিকার নেই? মানে তার বাড়ির লোক তাকে বাঁচাতে চাইছেন, তার কি বাঁচানোর অধিকার নেই তার বাড়ির লোকের? এটা কোনো যুক্তি হতে পারে? সত্যি চারিদিকে কি অমানবিক পরিস্থিতি হয়ে যাচ্ছে না? সবার কিরকম অমানবিক রিয়াকশন। আরও একটা অমানবিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। হাসপাতালে আউটডোরের বাইরে ট্রলিতে ফেলে রেখে গিয়ে পালিয়ে গিয়েছে ছেলে। বাবা 3 দিন ধরে সেই ট্রলিতে পড়ে রয়েছেন নগ্ন অবস্থায়। সকলেই দেখছেন কিন্তু কেউই এগিয়ে আসছেন না। বললাম না, আশপাশটা বড্ড কঠিন হয়ে গেছে, আশপাশটা বড্ড অমানবিক হয়ে গেছে প্রত্যেকে। কল্যাণী জেএনএম হাসপাতালের আউটডোরের বাইরে এভাবেই পড়ে রয়েছেন বৃদ্ধ। বিবেক যাঁর রয়েছে, এই দৃশ্য তাঁর রাতের ঘুম কেড়ে নিতে পারে। কিন্তু 3 দিন ধরে অসংখ্য মানুষ এখান দিয়ে যাতায়াত করেছেন। কারো ঘুমের ব্যাঘাত হয়নি নিশ্চয়ই। যদি ব্যাঘাত হতো তাহলে তো বৃদ্ধ এভাবে পড়ে থাকতেন না। তাহলে সকলের বিবেক মরে গিয়েছে নাকি? কত বয়স হলো আপনার? 62। বাড়িতে কে কে আছে? সবাই আছে। ছেলের নাম কি? নীলেশ, চাকদা থানার। আচ্ছা। ভদ্রলোক মেল মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। 3রা জুলাই তাঁর ছুটি হয়ে যায়। 10ই জুলাই ছেলে ফের নিয়ে আসে এবং আউটডোরের বাইরে ট্রলির ওপর রেখে দেয়। হাসপাতাল কর্মীদের প্রতিশ্রুতি দেয় অ্যাম্বুলেন্স এনে নিয়ে যাবে। তারপর তাকে আর পাওয়া যায়নি। বৃদ্ধ অপেক্ষা করছেন সেই থেকে। বেসরকারি নিরাপত্তা কর্মীরা, পুলিশ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেছেন। সকলেই প্রতিশ্রুতি দিয়েছেন, শুধুই প্রতিশ্রুতি। তারপরে আমি এখান থেকে যাই হচ্ছে আমাদের আউটপোস্টের যে ইনচার্জ অচিন্ত বিশ্বাসের কাছে, মানে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন আমাকে আশ্বাস দেয় 1 ঘন্টা টাইম দেন। 1 ঘন্টার মধ্যে আমাদের সুপার আসছে, এসে এনাকে একটা আলাদা ঘরে ব্যবস্থা করে রাখার ব্যবস্থা করে দেবে। এই অবস্থায় আমরা জানি 10 তারিখ রাত্রে নিয়ে চলে যাবে। আমি 11টার সময় এখান থেকে যখন বাড়ি চলে যাই তখন ওখানে পড়েছিল পেশেন্টটা। প্রশাসন দেখেও কোনো নজরদারি নেই। আমাদের হসপিটাল সুপারও এটা জানে যে এখানে একটা পেশেন্ট এইভাবে পড়ে। সুপারভাইজার জানাচ্ছেন ওই বৃদ্ধ HIV আক্রান্ত হওয়াতেই তাকে পরিবার পরিত্যক্ত করেছে। তাদের তো খবর দেওয়া হয়েছিল, তাদের মানে কেন নিচ্ছে না, আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু জেনেছি সেটা হচ্ছে উনি হচ্ছে HIV পেশেন্ট, সেই কারণেই নিচ্ছে না। নাকি কী করতে নিচ্ছে না সেটা বলতে পারবো না। স্বাস্থ্যক্ষেত্রে এই ছবি দেখা গেলে রাজনৈতিক তরজা তো হবেই। কল্যাণী জেএনএম হসপিটালকে বারবার এরা দাবি করে যে সুপার স্পেশালিটি হসপিটাল। সুপার স্পেশালিটি হসপিটালে যদি মানবিক যে মূল্যবোধ সেটা যদি না থাকে তাহলে কি করে হবে? এবং সমস্ত হসপিটালে কিন্তু এই অবস্থা। হসপিটাল কর্তৃপক্ষ যাতে সঠিক ব্যবস্থা নেয় এবং তাকে যাতে সুচিকিৎসা করা যায় সেজন্য আমি তাদেরকে এখনই ফোন করে জানাই। প্রশ্নটা বোধহয় রাজনৈতিক তরজার থেকেও অনেক গুরুতর। HIV আক্রান্তকে কি এভাবে পরিবার ও সমাজ পরিত্যাগ করতে পারে? তাহলে সরকারের তরফে সচেতনতা প্রচার কি যথাযথ হচ্ছে না? করদাতার টাকায় চলা স্বাস্থ্য ব্যবস্থা কি তার দায় অস্বীকার করতে পারে? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। সমাজ মাধ্যমের খাতিরে অনেকে ইতিমধ্যে সিটি কলেজের অধ্যাপক রাজদীপ মাইতিকে চিনে গিয়েছেন। তিনি ইতিমধ্যে স্পটলাইটে রয়েছে। তার বিরুদ্ধে একাধিক কুকথার অভিযোগ রয়েছে। তাকে গতকাল সাধারণ মানুষ ধরে থানায় দিয়ে এলো, কিন্তু পুলিশ কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল? দেখুন তো। জুতো খুলে এই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর চুরি দেখিয়ে বলে রাজদীপ মাইতি সিটি কলেজের অধ্যাপক, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সদস্য। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ দীর্ঘদিনের। সিপিএম নেত্রীদের নাম করে কুমন্তব্য অভিযোগও দায়ের হয়েছে থানায়, কিন্তু পুলিশ কখনো ধরেনি। শনিবার সিটি কলেজের বাইরে এক মহিলাকে কুরুচিকর মন্তব্য করতেই সিপিএম এর ছাত্রনেতারা হাতে নাতে ধরে ফেলেন তাকে। এই যে দেখুন, এই যে ধর্ষক রাজদীপ মাইতি ফেসবুকে বিভিন্ন মেয়েদেরকে কুরুচিকর মন্তব্য করেন। কিসের জোরে বারবার সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য মহিলাদের? থানায় নিয়ে যাওয়ার পথে বারবার প্রশ্ন করা হয় রাজদীপকে। আপনার বাড়িতে মা বোন নেই? যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয়, নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, চলুন, আর নাহলে জেলে ঢোকাবো। রাজদীপকে ধরেন অর্জুন রায় ও দেবরূপ গুপ্ত নামে 2 তরুণ। কাউকে রাজদীপের গায়ে হাত তুলতে দেখা যায়নি। গোটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে, বাকিটা থানায় গিয়ে কথা হবে, কোর্টে কথা হবে।
এর কিছুক্ষণ পরে অবশ্য পথ চলতি কয়েকজন মহিলাকে রাজদীপের উপর চড়াও হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে ক্ষমা চাইতেও দেখা যায় রাজদীপকে। না, উনি ধরনের ঘটনা হতে পারে, আমি ক্ষমা চাই, আপনি যা করেন দেখালে ওনারাও ফেলে মারতেন আপনাকে। আমি ক্ষমা চাই। প্রথমে আমা স্ট্রিট থানায়, পরে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় রাজদীপকে। মির্জাপুর সিটি কলেজ সূর্য সেন স্ট্রিটের ওপরে সেই রাস্তা দিয়ে আসছিলাম। বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য এবং অঙ্গভঙ্গি আমাদের সাথে যারা মহিলা ছিল তাদের দিয়ে করে, সেটা থেকে বচসা শুরু হয়। রবিবার দিনভর রাজদীপের কোনো বয়ান পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় রাজদীপের পুরনো কীর্তির ভিডিও ভেসে উঠেছে। সেখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কাটারি দেখিয়ে হুমকি দিচ্ছেন অধ্যাপক রাজদীপ মাইতি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক, জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রোফাইলটা লক করেছিস কেন? খুব কস না? আমার দবাই পড়বে। এই দেখ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক, এই দেখ দাওয়াই হবে তো। সবাই জানে আমি কি ছেলে, কি রকম ছেলে আমি, সবাই জানে। সোশ্যাল মিডিয়ায় এমন প্রমাণ থাকার পরেও রাজদীপ গ্রেফতার হননি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব সিপিএম এর ছাত্র নেতারা। এখনও মহিলাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, খুন করার মতো হুমকি দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে পুলিশ যদি আজকে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ বাধ্য হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য। রাজদীপের কীর্তিকে বাঁদরের অসভ্যতা বলে উল্লেখ করেও বাম শিবিরকে পাল্টা নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। একাধিক সময় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে ফেসবুকে কুণাল লিখেছেন, আপনাদের সৌভাগ্য, আমাদের ছাত্র যুবরা খুব ভালো, অনুমতি ছাড়া রাস্তায় নামে না। একটা অসভ্যকে ধরেছে, বেশ করেছে, আমরা কেন ওদের অসভ্যগুলোকে ছেড়ে রাখছি? পাল্টা মারের হুঁশিয়ারি কি? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাইলে মানুষ কি না পারে, কেন বলছি, আগে এই ছবিটা দেখুন। তামিলনাড়ুর তিরুভাল্লুরের ছবি দেখছেন। ডিজেল ভর্তি ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর জানেন তো, সেই সময় রেল লাইনে তার পিছনে 45টা তেলের ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। তাই বিন্দুমাত্র ভাবতে সময় নেয়নি সাধারণ মানুষ। হাত দিয়ে ঠেলে সেই একের পর এক ট্যাঙ্কার সরিয়ে দিল। মানুষ চাইলে ঠেলে ট্রেনও সরাতে পারে।